দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন ভারতে বিধানসভা নির্বাচন চলছে, এর মধ্যে জম্মু কাশ্মীর ও হরিয়ানার ফল চলে এসেছে প্রায়। এইসব নিয়ে আমরা কথা বলবো। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, জম্মু কাশ্মীর হরিয়ানার ফল শেষমেশ কি দেখছেন? জম্মু কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আর হরিয়ানা হচ্ছে আপনার রাজ্য। তবে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি রাজ্য, দুটো ক্যাটাগরি আলাদা। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে হরিয়ানা বা জম্মু কাশ্মীরে এ পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, মানে নির্বাচনের কাউন্টিং অনেক দূর, ভোট গণনা অনেক দূর এগিয়ে গেছে। এইখানে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট তারা মোটামুটি ধরেই নেওয়া যায় তারা সরকার গঠন করতে চলেছে। অন্যদিকে বিজেপি খুব রিমার্কেবলি যে যাদের ধরে নেওয়া হয়েছিল যারা জিততে পারবে না তারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে, এইরকমই একটি আভাস এখনো পাওয়া যাচ্ছে। তবে বলে রাখা ভালো যে মার্জিনটা এতটাই ন্যারো, এতটাই কম যে হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার যে সরকার গড়ার জন্য লাগে 46টি আসন, সেখানে বিজেপি এখনো পর্যন্ত 48টি আসনে এগিয়ে আছে। তো সেই হিসাবে ধরা হচ্ছে যে যদি সামান্য পরিবর্তন ঘটে তাহলে আসলে আপনার বড় ধরনের পাশার দান পরে উল্টে যেতে পারে। আচ্ছা, আমরা এক্সিট পোল আর এখনকার বাস্তব ফলাফল যেটা দেখি, আবারও দেখলাম একটা বিশাল পরিবর্তন। এই বিষয়টাকে আপনার কাছে কি মনে হচ্ছে? এই একটা বিষয় যে এক্সিট পোল, ভারতে এক্সিট পোলের হিসাব মানে যেটা বুথ ফেরত সমীক্ষা বলা হয়, যেটা ভোটের পর দিনই মানে ভোটের যেদিন শেষ হয় সেদিনই মহা ধুমধাম করে টিভি চ্যানেলগুলো প্রচার করে, পরের দিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, সেই জিনিসগুলোর সঙ্গে আসলে বেশ কিছুদিন ধরে মিলছে না। সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে যে এই 2024-এর লোকসভা নির্বাচনের সময় যখন বলা হচ্ছিল যে মোদি এবার 400 এমনকি 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন, কিন্তু আদপে দেখা গেল যে মোদির আসন নেমে গিয়ে 240, মানে তিনি বিজেপি সংখ্যাগরিষ্ঠতাও পায়নি এবং শরিকদের মিলে টেনে টুনে 293-তে পৌঁছেছেন, সরকার গঠন করেছেন। ঠিক এবারও যদি দেখেন জম্মু কাশ্মীরে যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশনে বলা হচ্ছিল যে বিজেপি জম্মুতে খুব ভালো করবে এবং একচেটিয়া আসন পাবে, সেই সঙ্গে তারা কাশ্মীরের কিছু দলের সাহায্য নিয়ে সেই জম্মু কাশ্মীরে তারা সরকার গঠন করতে যাবে। এবং হরিয়ানায় সরকারকে মানে হরিয়ানা সরকার গঠন করবে কি, এই প্রশ্নে কোনো ধরনের দ্বিধা ছিল না একদম। যাদের মানে যারা এক্সিট পোল চালিয়েছেন প্রত্যেকেই কংগ্রেসই যে সরকার গঠন করতে যাচ্ছে এবং কংগ্রেসের আসন কত পাবে 50 থেকে শুরু হয়েছিল, 50 থেকে এমনকি 70-72 পর্যন্ত বলা হচ্ছিল। তাহলে আর বাস্তবে দেখা যাচ্ছে কংগ্রেসের আসন এখন 37-38-এর মতো। এখন যদি ধরা যায় যে শেষ দিকে গিয়ে আপনার ভোটের আবার যদি আসন কংগ্রেস বেশি পেতে শুরু করে তাহলে কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে যেতে পারে, বিজেপির কমে যেতে পারে। কিন্তু যে এক্সিট পোলে যে কংগ্রেসের একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখানো হচ্ছিল সেটা আসলে হয়নি। ফলে এই যে এক্সিট পোলের উপর মানুষের বিশ্বাস কিন্তু ক্রমেই কমছে। আপনার কাছে মানে আসলে কেন মানে কি মনে হয় যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন আমরা দেখছি যে এক্সিট পোল আর বাস্তবের ফলাফলে বিশাল একটা পার্থক্য হয়ে যাচ্ছে? এটার মূল কারণটা কি? আসলে পার্থক্য হয়ে যাচ্ছে না, কিন্তু একেবারে পুরোপুরি উল্টে যাচ্ছে। পার্থক্য শুধু না, এটা উল্টেও যাচ্ছে। তার একটা বড় কারণ আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে বুথ ফেরত যে সমীক্ষাগুলো করা হয় সেই সমীক্ষাগুলো হয়তো ভোটাররা যথাযথ তিনি যে দলকে ভোট দিয়েছেন সেই দলের কথা হয়তো তিনি বলেন না। কারণ তিনি মনে করতে পারেন যে এটা বললে হয়তো তার মানে গোপনীয়তা নষ্ট হবে বা তার সিকিউরিটি, নিরাপত্তার আশঙ্কা থাকতে পারে, ফলে তিনি হয়তো ঠিক তথ্যটা দেন না। দুই, এই যারা এই এক্সিট পোলের মানে পরিচালনা করেন, এরা সবগুলোই কিন্তু একটা পেশাদার সংস্থা। এই পেশাদার সংস্থাগুলো এটা সারা দুনিয়াব্যাপী চলে, আমেরিকাতে প্রতিনিয়ত হয়, কিন্তু ভারতের এই পেশাদার সংস্থাগুলো একটা হচ্ছে আমার যেটা অনুমান সেটা হচ্ছে এরা প্রিকনসিভ মাইন্ড, মানে আগাম ধরে নেন যে এ জিতছে, মানে ওইটা ধরে নিয়ে আগাম ধরে নেওয়ার কারণে তাদের ফলাফল
বহুলাংশে প্রভাবিত হয়। যেরকম আপনার যদি ধরি লোকসভা নির্বাচনের সময় তারা ধরেই নিয়েছিলেন যে মোদি আসছেনই, এখন তখন তারা দেখলেন যে মোদিকে খুশি করার জন্য মোদি কত আসনে বেশি আসনে জয়ী হয়ে আসবেন সেটা। এবার দেখলেন যে মোদির অবস্থা খারাপ, মোদি তো এখানে যান না, যে কংগ্রেস আসতে পারে, আর কংগ্রেসকে কত আসন দেওয়া যায়। এই যে আগাম ধরে নেওয়ার কারণে এই ফলাফলগুলো কিন্তু এখন একেবারেই মিলছে না। এটা হচ্ছে একটা জনপ্রিয় ধারণা যে বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় আছে, তারা নানা অপকর্ম করেছে, তাদের দলের মধ্যে নানা গন্ডগোল, ফলে কংগ্রেসই ক্ষমতায় আসবে, তার বিকল্প একমাত্র কংগ্রেস ক্ষমতায় আসবে। ফলে এইটা তাদের একটা আগাম ধারণা এবং বিশ্বাস, যেটা জনপ্রিয় ধারণাও বটে, পত্রপত্রিকা এইরকমই লেখা হচ্ছিল। তার ভিত্তিতে যখন আপনি জনমত জরিপ করেন তো ফলাফলে তখন আপনার তার প্রভাব পড়ে, এবং সেটাই কিন্তু গত কয়েকটি নির্বাচনে ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা সেলিম খান, এই যে জম্মু কাশ্মীরের এখন পর্যন্ত ভোটের যে ফল আমরা দেখছি, বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠতায় আছে, সেই জায়গাটায় আসলে এর ভবিষ্যৎটা কেমন? জম্মু কাশ্মীরের কথা যদি বলেন, জম্মু কাশ্মীরে ভারতের একটি প্রান্তিক রাজ্য, ঠিক আছে, কিন্তু প্রান্তিক রাজ্য হলেও ধরেন মূল জায়গার রাজ্য না হয়ে প্রান্তিক রাজ্য হলে গুরুত্ব অনেক অংশে কমে যায়। তার ছোট রাজ্য, মাত্র 90টি আসন, 5টি আসনে মনোনয়ন দেওয়ার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকার তথা ওখানকার উপরাজ্যপালের। কিন্তু জিনিস হলো যে জম্মু কাশ্মীর একটা ডিসপিউটেড এলাকা, ফলে জম্মু কাশ্মীরে কে ক্ষমতায় আসছেন বা কারা, জম্মু কাশ্মীর দীর্ঘদিন ধরে জঙ্গি সন্ত্রাস নানা ধরনের মানে সেখানে স্বাধীনতার জন্য একদল লড়াই করছেন, একদল স্বশাসনের জন্য লড়াই করছেন। এরই মধ্যে বিজেপি সেখানে ওই রাজ্যের বিশেষ সুবিধা তুলে দিল, 370 ধারা বিলোপ হলো, রাজ্যের মর্যাদা হারালো, সবকিছু মিলিয়ে একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে রাজ্যটা। ফলে এই রাজ্যের যে ভোট হচ্ছে সেই ভোটটা এই কারণেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং রাজ্যের মানুষ ভারতবর্ষের অন্য এলাকার চেয়ে অনেক এলাকার চেয়ে ঢেলে ভোট দিয়েছেন। তারা ভোট কেন্দ্রে বিপুলভাবে গেছেন এবং ভোট দিয়েছেন। আচ্ছা, ভোট দিয়ে তারা এইবারে কিন্তু যে এখন পর্যন্ত যা ফলাফল, তাতে তারা সেই ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোটের উপরই আস্থা রেখেছেন। তারা বিজেপি জোটের বিজেপি যেটি হিন্দু অধ্যুষিত এলাকা জম্মু, সেই এলাকায় বিজেপি অপেক্ষাকৃত ভালো করেছে। আর আপনার মুসলিম অধ্যুষিত যে কাশ্মীর এলাকা, ভ্যালি যেটা বলে কাশ্মীর ভ্যালি, সেখানে আপনার এই ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস খুব ভালো ফল করেছে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে সরকারের উপর বা যারা জিতছেন তাদের উপর একটা প্রচন্ড চাপ আছে অন্যান্য দল বা যে তারা বলছেন যে কোনোভাবে যেন জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন সরকার শপথ না নেয়। আর এইটা কতদূর কার্যকর হবে, এটা কার্যকর হবে কিনা সেটা দেখার বিষয়, তারা কতদূর মর্যাদা ফিরিয়ে আনতে পারে। আচ্ছা সেলিম খান, আমরা জম্মু কাশ্মীর নিয়ে কথা বললাম, হরিয়ানার দিকে যদি তাকাই, যে আমরা এক্সিট পোলের হিসাব কিংবা গতকাল পর্যন্ত যদি দেখি যে কংগ্রেস অনেকটা নিশ্চিত ছিল যে তারা জিতে যাচ্ছে, বিজেপি অনেকটা মেনেও নিয়েছিল হয়তো যে তারা হেরে যাচ্ছে। আজকে যখন আবার ফলাফল গণনা শুরু হলো, আমরা দেখলাম যে এক পর্যায়ে কংগ্রেস তাদের যে উৎসবের একটা ধারা ছিল সেই উৎসবটা অনেকটা কমে গেছে, বিজেপি এগিয়ে যাচ্ছে। এই যে চেঞ্জটা আসলে কংগ্রেস না হয়ে বিজেপি জিতে যাচ্ছে, এই চেঞ্জটা আসলে কেন, কি মনে হয়? ধরুন হরিয়ানা হচ্ছে ভারতের রাজধানী দিল্লির পাশে খুব ছোট একটা রাজ্য, ঠিক আছে, খুব ছোট রাজ্য। এখানে লোকসভায় 10টি আসন এবং বিধানসভায় হচ্ছে 90টি আসন। রাজ্য হিসাবে খুব বেশি বড় কিছু না, কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা দিল্লির একটা বেশ চারিদিক বেড় দিয়ে, আপনি যদি ধরেন সেই মহাভারতের কুরুক্ষেত্র থেকে শুরু করে হস্তিনাপুর থেকে শুরু করে সব কিন্তু এই হরিয়ানার মধ্যে অবস্থিত। ফলে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় মানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এবারে কি দেখা গেল যে কংগ্রেস ধরে নিয়েছিল যে তারা জিতছে। কেন জিতছে? গত লোকসভা নির্বাচনে যে 10টি আসনের মধ্যে 6টি কংগ্রেস পেয়েছিল, এবং যে লোকসভার যে ভোটের প্যাটার্ন, সেই প্যাটার্নে ধরে নেওয়া ছিল যে মানে কংগ্রেস 60টার বেশি আসনে, সেখানে কিন্তু প্রায় 50 থেকে 60টার মতো আসনে তারা এগিয়েছিল যদি আমি বিধানসভা ভোটে। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের মানে কংগ্রেস থেকে ধরেই নেওয়া হচ্ছিল যে তারা জিততে চলেছেন, কারণ বিজেপির মধ্যে ব্যাপক গোলমাল, সেখানে তারা 10 বছর ক্ষমতায়। এসব নিয়ে কংগ্রেসের ভেতরে একটা বিরাট মানে কি বলবো যে আস্থার জায়গা বা ওভার কনফিডেন্স যাকে বলে,
যে অতিরিক্ত আস্থার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ভোট গণনার শুরুতে যদি ভারতীয় সময় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে, সকাল 8টা থেকে প্রায় 9:30 পর্যন্ত কিন্তু কংগ্রেস খুবই ভালোভাবে এগিয়েছিল। এবং আপনার এমনও দেখাচ্ছিল যে কংগ্রেস 70-72টা পর্যন্ত আসন পেতে পারে। সেক্ষেত্রে বিজেপির আসন ছিল 15 থেকে 20টার মধ্যে, 18টা। কিন্তু এই যে 9:30টার পর থেকে 11টার পর পর্যন্ত কিন্তু যত গণনার ফলাফল আসতে শুরু করলো, আমরা টেলিভিশন বা বিভিন্ন অনলাইন যেগুলো ইউটিউব চ্যানেলে দেখছিলাম, চিত্রটা আস্তে 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 পরিবর্তন পাল্টে যেতে শুরু করলো। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে বিজেপি 50টার মতো আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস নামতে নামতে 30-32-এ নেমে গেছে। এই যে চেঞ্জের মধ্যে এদের মধ্যে কেউ কেউ অনেক কিছু আশঙ্কা করছেন। একদল বলছেন যে আপনি যে ইভিএম এ ভোট দেন, ইভিএম এ ভোট দিলে একটা জিনিস আছে ভিভিপ্যাট মানে আপনি ভোট দেওয়ার পরে একটা বাটনে চাপ দেন, আপনি যে সিম্বলে ভোট দিয়েছেন ওই সিম্বলের ওই কাগজটি গিয়ে একটা পাত্রে জমা হয়। আচ্ছা, এটি হচ্ছে এখন একটা দাবি উঠেছে যে কংগ্রেসের উচিত সুপ্রিম কোর্টে আবেদন করা যে সমস্ত ভিভিপ্যাটের মাধ্যমে যে ভোটের যে কাউন্টিং এর যে সেটা আবার গুনতে হবে, কারণ এখানে সন্দেহ থেকে যাচ্ছে। কিন্তু এই ভোটের পেছনে আরো অনেকগুলো কারণ আছে বলে যারা বিশ্লেষক বা যারা হরিয়ানা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন তারা বলছেন, সেটি হচ্ছে কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাস। আচ্ছা, এই যে কংগ্রেস যখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সে তখন আর অন্যদের পাত্তা দেয় না, সে একলা চলার একটা নীতি গ্রহণ করে। এই যে একলা চলার নীতি গ্রহণ করার কারণে সে মায়াবতী বা চন্দ্রশেখর আজাদ এদেরকে নেয়নি। এদের না নেয়ার কারণে ওইখানে যে একটা দলিত ভোট আছে, বিজেপি তাদেরকে আলাদা করে দাঁড় করিয়েছে এবং তাদেরকে ওই ভোট কাটতে, যে ভোটটা কংগ্রেসের ঝুলিতে আসার কথা ছিল সেই ভোটটা কিন্তু না বিজেপিতে পড়েনি, কিন্তু কংগ্রেস পায়নি। আচ্ছা, ঠিক একইভাবে আইএনএলডি বলে যে দেবিলাল প্রতিষ্ঠিত মানে পার্টি, তার ছেলে নেই, তার ছেলের ছেলে যিনি দুষ্মন্ত চৌতালার যে দল, সেই দলও কিন্তু আলাদাভাবে করে জাট মানে হচ্ছে কৃষক, এই কৃষকদের ভোট একটা বড় অংশ কিন্তু কংগ্রেস যেটা পাবে বলে ধরে নিয়েছিল, কারণ বিজেপির উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ ছিল কৃষকরা। কিন্তু সেই জাট ভোটের একটা অংশ হয়তো আপনার কেটে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনার আইএনএলডি, ফলে কংগ্রেসের ভোট প্রতিটা ধাপে কিন্তু কংগ্রেসের ভোট কমেছে। কংগ্রেসের ভোট কমার কারণে কিন্তু আজকে কংগ্রেস যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় থাকতে পারেনি। তারপরে দেখেন যে ইলেকশনের সময় মানে লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া জোট করা হলো, সেই ইন্ডিয়া জোটে তাদের একটা বড় পার্টনার ছিল আম আদমি পার্টি। এই আম আদমি পার্টি যখন আম আদমি পার্টির যিনি মুখ্য অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আসলে তার বাড়ি কিন্তু হরিয়ানায়। হরিয়ানার আম আদমি পার্টির প্রার্থীরা কিন্তু হরিয়ানায় বিজেপি বিরোধী নির্বাচনে দাঁড়িয়ে গেল। ফলে আম আদমি পার্টিকেও কিন্তু ভোট কাটলে কিন্তু বিজেপির ভোট কাটেনি। সে যদি ভোট কেটে থাকে তাহলে ভোট কেটেছে কিন্তু কংগ্রেস। ফলে যেটা হয়েছে সেটা যে তাহলে দেখুন কংগ্রেস যারা ভোট কাটলো সবাই কিন্তু কংগ্রেসের, কি ফলে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আলটিমেটলি কংগ্রেস। তাহলে কি করা উচিত ছিল, যেটা রাহুল গান্ধী করেননি বা রাহুল গান্ধীরা কংগ্রেসের নেতৃত্ব করেননি, সেটি হচ্ছে ওই ছোট ছোট দলগুলোকে তাদের একটি আসন দিয়ে তাদেরকে সবাইকে একটা বৃহত্তর মানে মোর্চা বা জোট যাই বলি না কেন তা সেখানে আনার দরকার ছিল বা আনা উচিত ছিল। সেই কাজটি যেটা ওনারা ইন্ডিয়া জোট দিয়ে করতে চেয়েছিলেন লোকসভায়, যে সাফল্য কিন্তু তারা উত্তরপ্রদেশে পেয়েছিলেন, সেই কাজটি তারা এখানে করলেন না। এবং এখানে না করার হাতে নাতে ফল কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছেন। তারপরেও এখনো পরিষ্কার না যে পুরোপুরি পরিষ্কার না যে হরিয়ানায় মানে বিজেপি সরকার করতে যাচ্ছে। তবে যদি বড় ধরনের কোনো পরিবর্তন না হয়, ভোটের যে ট্রেন্ড এখনো পর্যন্ত আছে সেই ট্রেন্ড যদি অব্যাহত থাকে, তাহলে বিজেপি
তা স্লিম মেজরিটি যদি থাকে তাহলে স্লিম মেজরিটি থাকবে। এর আগের বার 2019-এর কথা ধরি, 2019-এ মোদির মানে প্রচন্ড জনপ্রিয়তার মধ্যেও কিন্তু বিজেপি 40টা না 41টা আসন পেয়েছিল। এবার দেখেন সে এখন পর্যন্ত 48টা আসনে এগিয়ে, কখনো 48 কখনো 50। ফলে সে কোনো না কোনো কাজ করেছে। বলা হচ্ছে যে বিজেপির পক্ষে আপনার আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 12,000 উঠান বৈঠক করেছে, অথচ কংগ্রেস এই বিষয়গুলো কংগ্রেসটা বড় ব্যানার যে রাহুল গান্ধী গেলে কত লোক আসছে, অমুক আসছে তমুক আসছে। 2 নম্বর হচ্ছে যে আরও একটি বিষয় এখানে বলা দরকার, সেগুলো কংগ্রেসের ভোটের ফলাফল আসার আগেই তারা ধরে নিয়েছেন তারা জিতছেন, এবং কে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে মারামারি শুরু, যে হুড্ডা মুখ্যমন্ত্রী হবেন না কুমারী শৈলজা মুখ্যমন্ত্রী হবেন, এটা নিয়েই একটা, এগুলো তো মানুষ ভালোভাবে আসলে নেয় না বা নেয়ও নি। আচ্ছা সেলিম খান, এই যে নির্বাচনের ফল এখন পর্যন্ত যা আসলো, আপনার কাছে আসলে কি মনে হয় যে এটি নরেন্দ্র মোদী কিংবা রাহুল গান্ধী এদের উপর সরাসরি কতটা প্রভাব ফেলবে, পাশাপাশি ভারতের রাজনীতিতে মোটা দাগে এটা কি প্রভাব ফেলবে, কি মনে হয়? প্রথম যদি বলি, নরেন্দ্র মোদী এইবারই প্রথম 2014 সালে ক্ষমতায় আসার পর এইবারই প্রথম নরেন্দ্র মোদী একটি রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। সেই সরিয়ে রাখার কারণে নরেন্দ্র মোদী মাত্র দিল্লির পাশে হওয়া সত্ত্বেও 4টের বেশি মানে জনসভা করেননি। হ্যাঁ, ছোট রাজ্য ঠিক আছে, কিন্তু দিল্লির তো পাশে, তিনি করেননি। তিনি ফেস হননি। আগের নির্বাচনগুলোতে বলা হতো যে প্রতিটি আসনের প্রার্থী হচ্ছে মোদী নিজেই, আপনি মোদীর, সবাই মোদীর মুখোশ পরে নির্বাচন। এবার সেসব কিছুই ছিল না। ফলে এবার যদি বিজেপি ভালো করে থাকে, বিজেপি যদি এবার তৃতীয়বারের মতো রাজ্য দখল করতে হয়, তাহলে এক্ষেত্রে মোদীর ক্রেডিট খুব বেশি নেই, যতটা হয়তো দল হিসেবে বিজেপি বা আরএসএস বা অন্যদের ক্রেডিট থাকতে পারে। কিন্তু বিজেপি, নরেন্দ্র মোদীর অ্যাজ এ পার্সন, নরেন্দ্র মোদী সেই যেগুলো অন্য রাজ্যে যে দাবিগুলো উনি করতে পারতেন সেটা এইখানে তিনি করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল গান্ধীর জন্য আগেই বললাম যে তার জন্য শিক্ষা, যে সবাইকে চলতে পারা, একসঙ্গে নিয়ে চলতে পারার যে শিক্ষা। কারণ ওনাকে বুঝতে হবে উনি নরেন্দ্র মোদী, অমিত শাহর মতন এইরকম একটা জুটির বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে, বিজেপির মতো এইরকম একটা রেজিমেন্টেড বা চারিদিক থেকে মানে ঘিরে থাকা একটা মেশিনারির বিরুদ্ধে তাকে নির্বাচনে লড়তে হচ্ছে। সুতরাং তিনি যদি শুধু মনে করেন তার এবং তার বোন বা তার পরিবারের বা কয়েকজন নেতার জনপ্রিয়তার উপর ভিত্তি করে তিনি পার পেয়ে যাবেন, এটা অসম্ভব একটা কথা। তাহলে এখনো বলবো যে তিনি ভুল করছেন। আচ্ছা, আর যদি বলি যে আপনি ভারতের প্রসঙ্গ যেটা বলছিলেন সেটা বলি, ভারতে আর কিছুদিন বাদে এই হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচন। এটা মহারাষ্ট্র একটা বিরাট বড় রাজ্য, এখানে 48টি লোকসভা আসন আছে, 244টি বিধানসভা আসন আছে, 244, হ্যাঁ 244 বা তো এইরকম একটি জায়গায় মানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিজেপি তার জোট নিয়ে সরকারে আছে। যদি বিজেপি সরকারের পতন হয়, কারণ লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড ছিল তাতে ধরে নেওয়া হচ্ছে যে বিজেপি সরকার এখানে, বিজেপির যে জোট সরকার সেটা এখানে থাকতে পারবে না। আপনার এটা হচ্ছে শিবসেনার যে নেতা, শিবসেনা এখন একাংশের নেতা আপনার উদ্ধব ঠাকরের নেতৃত্বে যে মহাবিকাশ আঘাড়ি নামে একটা বিরাট জোট করেছেন, সেই জোটের সদস্য হচ্ছে যে উদ্ধব ঠাকরের দল শিবসেনা, তারপর কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি, এরা ওই জোটের অংশীদার। তারা এখন মানে বিজেপিকে ওখানে ঠেকাতে পারবে কিনা, রাহুল গান্ধী বা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এরা কতটা ভালোভাবে খেলতে পারবেন, এটা কিন্তু একটা বিরাট। আবার যদি তারা বিজেপির কাছে হারেন তাহলে কিন্তু আগামী 2029ও তাদের সামনে আস্তে আস্তে ফিকে হতে থাকবে। পাশাপাশি আপনার নির্বাচন আছে যে ঝাড়খণ্ডেও যদি বিজেপি দখল করে নেয়, যদি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট যারা ক্ষমতায় আছে তারা যদি দখল না রাখতে পারে, তাহলে এটাও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের জন্য পরাজয়। ফলে এই পরাজয়গুলো যত হতে থাকবে তত কিন্তু 2027 সালের উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 সালে ভারতের লোকসভা নির্বাচনে তাদের আশা আস্তে আস্তে ফিকে হতে থাকবে। এটি হচ্ছে তাদের পরিণতি। এটা থেকে হরিয়ানা নির্বাচন আমি মনে করি যে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের জন্য একটা বিরাট শিক্ষা, যে একসঙ্গে চলতে পারলে তারা বিজেপির মতন এই বিরাট শক্তির কাছে, মোদী অমিত শাহ জুটির শক্তির সঙ্গে লড়তে পারবেন, না হলে তাদের লড়াইয়ের মতন কোনো যোগ্যতা বা দক্ষতা নেই। ধন্যবাদ সেলিম খান।
দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbbd.com।